হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওটাতে আমরা দেখব কি করে বোরের পরমাণু মডেলের সাহায্যে কোনো একটি ইলেকট্রনের শক্তির সমীকরণ আমরা বের করতে পারি। তাহলে শুরু করা যাক। মনে করো একটি ইলেকট্রন যার আধান ই, একটি নিউক্লিয়াস যার আধান +ZE তার চারিদিকে একটি কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে। এই কক্ষপথটির দূরত্ব নিউক্লিয়াস থেকে হচ্ছে Rn, অর্থাৎ কক্ষপথটির ব্যাসার্ধ হচ্ছে Rn। এই অবস্থায় ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে একটি স্থিরতারিতিক আকর্ষণ বল কাজ করবে, যার মান হবে Z²/Rn²। এখন ইলেকট্রনটির গতিবেগ যদি v হয়, তাহলে ইলেকট্রনটির অপকেন্দ্রের বল মান হবে mv²/Rn। এই ধরনের একটি ছবি আমি অলরেডি ব্যাসার্ধের সমীকরণ নির্ণয়ের ভিডিওটিতে আমি ব্যবহার করেছি, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো। এখন এই অবস্থাতে ইলেকট্রনটার মোট শক্তির পরিমাণ হবে তার গতিশক্তি এবং স্থিতিশক্তির যোগফল, অর্থাৎ কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি কি হবে? গতিশক্তির মান হবে 12 mv², যেহেতু ইলেকট্রনটার ভর m ধরা হয়েছে এবং গতিবেগ ধরা হয়েছে v। স্থিতিশক্তি আমরা কিভাবে পাবো? স্থিতিশক্তি আমরা পাবো মোট কার্যের যে পরিমাণ, সেই কার্যটাই স্থিতিশক্তি হিসেবে ইলেকট্রনের মধ্যে সঞ্চিত থাকে। কার্য বলতে ইলেকট্রনটা ধরা হয় যে প্রথমে অসীম দূরত্বে ছিল, তারপর নিউক্লিয়াসের আকর্ষণ বলের যে জোন, সেই জোনে আনা হয়েছে। এখন নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব কত? Rn, অর্থাৎ এই যে আকর্ষণ বলটা কাজ করছে, সেই আকর্ষণ বলটাকে আমরা যদি ইনফাইনাইট থেকে Rn ডিস্টেন্সের মধ্যে সমাকলন করি, তাহলেই মোট কার্যের পরিমাণটা আমরা পাবো, এবং সেইটা হচ্ছে -Z²/Rn। তাহলে আমাদের এখন মোট শক্তির পরিমাণ কি দাঁড়ালো? 12 mv² ± Z²/Rn। এটাকে 1 নম্বর সমীকরণ নামকরণ করা হলো। আবার আরেকবার এই ছবিটাকে কনসিডার করো। এখানে দেখো যে আকর্ষণ বল হচ্ছে Z²/Rn², আর অপকেন্দ্র বল হচ্ছে mv²/Rn। এবার এই কক্ষপথটা যদি স্থায়ী কক্ষপথ হতে হয়, তাহলে এই আকর্ষণ বল এবং অপকেন্দ্র বলের মান সমান হবে, অর্থাৎ mv²/Rn = Z²/Rn² হবে। এখান থেকে আমরা যদি mv² এর মান বের করি, তাহলে দাঁড়াবে Z²/Rn। এরপর আমরা কি করব? এই mv² এর মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসাবো। এখানে দেখো 12 mv² আছে, সেখানে আমরা এই মানটাকে বসিয়ে দেবো। তাহলে কি দাঁড়াবে? 12 Z²/Rn - Z²/Rn, তাহলে দাঁড়াচ্ছে -Z²/Rn। আবার আমরা জানি যে n-তম কক্ষপথের ব্যাসার্ধের সমীকরণ হচ্ছে Rn = n²h²/4π²mze²। এই Rn এর মান আমরা ওপরের সমীকরণে যদি বসাই, তাহলে আমরা কি পাচ্ছি? এইরকম একটা রাশি পাচ্ছি, এবং এইটাকে যদি আমরা ইকুয়েট করি, তাহলে En এর মান দাঁড়াচ্ছে -2π²me⁴z²/n²h²। ঠিক আছে? এই সমীকরণটাই হচ্ছে সিজিএস পদ্ধতিতে কোনো ইলেকট্রনের n-তম কক্ষপথের শক্তির রাশিমালা। যদি আমরা এসআই ইউনিট বা আন্তর্জাতিক সিস্টেমে বের করি, তাহলে এটা দাঁড়াবে -me⁴z²/8ε02n²h²। যাই হোক, একটা কোয়েশ্চেন অবধারিতভাবেই আসে যে তাহলে ইলেকট্রনের এনার্জির সমীকরণে এই ঋণাত্মক সাইনটা আছে কেন? এটা পরীক্ষাতেও কোশ্চেন হয়, হায়ার সেকেন্ডারি লেভেল এবং গ্র্যাজুয়েশন লেভেলে। তো এটার কারণ কি? আমি এর আগে যখন পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তির মানের রাশিমালাটা বের করছিলাম, তখন আমি একটা কথা বলেছি যে ইলেকট্রনটা অ্যাকচুয়ালি অসীম দূরত্বে থাকে, এটা ধরে নেওয়া হয়, এবং সেখান থেকে ও নিউক্লিয়াসের আকর্ষণ বলের জোনের মধ্যে আসে। সেই অবস্থাতে অ্যাকচুয়ালি কি করে, এই আনার ক্ষেত্রে প্রথমে যখন অসীম দূরত্বে ছিল, তখন কোনো আকর্ষণ বল ছিল না, কিন্তু যখন Rn ডিস্টেন্সের মধ্যে আসে, তখন আকর্ষণ বল কাজ করে। এই যে আসাটা, অসীম দূরত্ব থেকে Rn ডিস্টেন্সে আসাটা,
এই আসার জন্য কিছু পরিমাণ কার্য করতে হয়। অসীম দূরত্বে থাকাকালীন ইলেকট্রনের শক্তিকে ধরা হয় জিরো এনার্জির। যেহেতু এই কার্যটা করেছে, তাহলে কিছু পরিমাণ শক্তি ইলেকট্রনের ইউজ হয়েছে, ফলে জিরো এনার্জি থেকে নেগেটিভের দিকে এনার্জিটা চলে যায়। এই কারণেই রাশিমালাতে আমাদের ঋণাত্মক সাইনটা থাকে। এই ছিল এই ভিডিওর আলোচনা। এই ধরনের আরও কেমিস্ট্রি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সকলকে।